আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর প্রথম যেই দিন সচিবালয়ে প্রথম যে কার্য দিবস সচিবালয়ে কাজ করতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব এবং সরকারের এলজিআইডি মন্ত্রী, মানে স্থানীয় সরকার বিষয়ক যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনটা কবে দেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন খুব দ্রুত বলতে কতদিন? ধরে নেওয়া যায় 1 মাস অথবা 2 মাস, এই তো অল্প সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। মার্চের সেকেন্ড উইকে যদি সংসদ বসে, তার আগেও দেওয়া যেতে পারে, তারপরেও দেওয়া যেতে পারে, যে কোনো সময় দেওয়া যেতে পারে। এটা কিন্তু কঠিন কোনো কাজ নয়। এখন বলে দিলে কালকে থেকে হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করে, নির্বাচনের প্রস্তুতি নেবে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তারপর হয়তো 1.5-2 মাসের একটা প্রক্রিয়া। এই স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আরো আগেই হওয়ার কথা ছিল। মানে অন্তর্বর্তীকালীন সরকারও বলেছিলেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেবে, তখন বিএনপি রাজি হয়নি। যাই হোক, এই যে গত বুধবার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এই বলার পর আমরা এখন কি দেখলাম? আমরা দেখলাম, আজকে আমরা জানতে পারলাম যে 6টা সিটি কর্পোরেশনে সরকার 6 জন প্রশাসককে নিয়োগ করেছেন। এই 6টা সিটি কর্পোরেশন কোনটা? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, তারপরে সিলেট, গাজীপুর এবং খুলনা। এই যে 6টা সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ করলেন। তো এই সিটি কর্পোরেশনগুলো আগে কিভাবে চলতো? আগেও প্রশাসক দিয়ে চলতো। পার্থক্যটা হলো এই, আগের প্রশাসকরা প্রায় সবাই, মানে ঢাকা উত্তর ছাড়া সবগুলি ক্ষেত্রেই সিটি কর্পোরেশন চলেছে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে চলেছে বিভিন্ন রকম সরকারি আমলা দ্বারা। একমাত্র উত্তরে একজন আমলার বাইরে একজন বেসরকারি ব্যক্তি, উনি মোহাম্মদ এজাজ নামে এক ব্যক্তি, উনি এখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। উনি অনেকটা প্রশাসকের মতোই ছিলেন এবং সেই নিয়োগের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি ভূমিকা ছিল। আর উনি চিঠি লিখে বলেছিলেন যে তাকে দেওয়া হোক। তো সে নিয়োগ পাওয়ার পর কি অপকর্ম কুকর্ম করেছে, কি কি স্ক্যান্ডাল হয়েছে, তারা অনেকে আপনারা জানেন। এর মধ্যে তার নামে 2 মামলা হয়েছে এবং এই ভদ্রলোক যাতে দেশ ত্যাগ করতে না পারেন তার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তো এই হলো অবস্থান। তারপরে ওনার বিদায়ের পর তারপরে সরকার আরেকজন আপনার অতিরিক্ত সচিবকে সেখানে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তারপরে সবগুলো দিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ আছে, কাজ করছে। এগুলোকে সবাইকে সরিয়ে এই যে 6 জন প্রশাসক নিয়োগ করেছে বর্তমান সরকার, এটা ভালো কি মন্দ সেটা হয়তো পরে বিচার হতো, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকাশক হিসেবে তারা কাদেরকে নিয়োগ করেছে? প্রশাসক চেঞ্জ হতে পারতো, কোনো প্রবলেম নাই, কিন্তু যাদেরকে তারা নিয়োগ দিল চেঞ্জ করে, তাদের নিয়ে আপত্তিটা তাদের ব্যক্তিগত চারিত্রিক কারণে নয়, আপত্তি হলো তাদের গোষ্ঠীগত চরিত্রে। গোষ্ঠীগত মানে বলছি আমি, যে 6 জনকে নিয়োগ দিয়েছে, এই 6 জনকে আপনি একভাবে চিনতে পারবেন। সেটা হলো কি, এরা 6 জনই বিএনপির নেতা, যার যার এলাকায় প্রত্যেকে বিএনপির নেতা এবং এরা কেন্দ্রীয় নেতা, কেউ আঞ্চলিক নেতা, কেউ কেউ বিএনপির নমিনেশন পেয়ে নির্বাচনে হেরেছেন, তারপরে তাকে দেওয়া হয়েছে। আবার কেউ তাকে নমিনেশন দেওয়া হয়নি, তখন তাকে হয়তো পুরস্কার হিসেবে ধরিয়ে দেওয়া হয়েছে। কাজটা কি ভালো হলো? এটা নিয়ে কোনো ব্যাখ্যার দরকার নেই। আমার বিবেচনা এটা একটা ভয়ঙ্কর খারাপ কাজ হয়েছে। একটা খুবই খারাপ উদাহরণ বিএনপি এই নিয়োগগুলির মাধ্যমে তৈরি করল। দেখুন, আমি তার আগে বলে নেই কারা কারা এখানে হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখানে আব্দুল সালাম সাহেবকে দেওয়া হয়েছে। আব্দুল সালাম সাহেব বিএনপির প্রবীণ নেতা। উনি অনেক আগে একসময় এই যখন অবিভক্ত যখন সিটি কর্পোরেশন ছিল, তখন এটা সম্ভবত এরশাদের আমলে, তখন উনি এই সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন, অনেক আগে। কিন্তু তার মানে আজকের থেকে প্রায় আপনার 30-40 বছর আগের কথা বলছেন, উনি এখানকার ডেপুটি মেয়র ছিলেন। তার মানে উনি এই পদের জন্য যে যোগ্য ব্যক্তি, কোনো সন্দেহ নেই। এবার উনি যখন মনোনয়ন না পেলেন, তখন আমি একটু চিন্তা করলাম, তোমাকে ওনার মতো সিনিয়র লিডারকে মনোনয়ন দেওয়া হলো না কেন? পরে শুনলাম যে না, ওনাকে ঢাকা দক্ষিণের মেয়র বানানো হবে, এই জন্যই তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তো মেয়র বানানো হবে কিভাবে? মেয়র বানানোর জন্য তাকে ইলেকশন করতে হবে। ইলেকশন করলে কে দাঁড়াবে না দাঁড়াবে এটা তো আমরা জানি না। হয়তো ইলেকশনের জন্য অপেক্ষা করতে পারছিলেন না, দিয়ে দিলেন মেয়র হিসেবে নির্বাচন, তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করে দিলেন। উনি ভার্চুয়ালি মেয়রের মতোই কাজ করবেন। আচ্ছা, ফাইন। তারপরে আমরা ঢাকা উত্তরের কথা বলি। ঢাকা উত্তরে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে মিস্টার শফিকুল ইসলাম খানকে। এই শফিকুল ইসলাম খানকে
উনি হলেন গিয়ে এই যে মিরপুরে একাংশ, কাফরুল, কাজীপাড়া, শেওড়াপাড়া, এই এলাকাটা নিয়ে যে সংসদীয় এলাকা ছিল ঢাকা 15, এই এলাকায় তিনি বিএনপির পদপ্রার্থী ছিলেন। এখানে উনি নির্বাচনে হেরে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে। সম্ভবত এই পরাজয়ের সান্ত্বনা হিসেবে ওনাকে ঢাকা উত্তরের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে উনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। তাছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব ছিলেন। শফিকুল ইসলাম খান কেমন লোক, কি সমাজ, আসলে ব্যাপার না। ব্যাপারটা হলো উনি মেয়র কাজের জন্য, মানে মেয়র হিসেবে, প্রশাসক হিসেবে কাজ করার জন্য ওনার কোনো অভিজ্ঞতা নাই, এবং উনি বিএনপির নেতা একজন। আচ্ছা, খুলনা সিটি কর্পোরেশনে সেখানেও দেওয়া হয়েছে একজন হারু পার্টির কাছে, বিএনপির খুব প্রবীণ নেতা, অনেকদিন ধরে বিএনপি আগলে রেখেছেন, মিস্টার নজরুল ইসলাম মঞ্জু। উনিও কিন্তু এবার নির্বাচনে খুলনা 2 আসনে, মানে সোনারাঙ্গা ও সদর, এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন, এবং উনি জামায়াতে ইসলামের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন বেলালের কাছে নির্বাচনে পরাজিত হয়েছে। এখন এই পরাজয়ের পর ওনার মনে নিশ্চয়ই কোনো মনোবেদনা তৈরি হয়েছে। সেই মনোবেদনা লাঘবের জন্য ওনাকে আরো বড় পদে, মানে ওনাকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র ঠিক নয়, প্রশাসক। প্রশাসক আর মেয়র একই রকম মনে করবেন। গাজীপুর সিটি কর্পোরেশন, সেখানেও মেয়র হয়েছে নতুন একজন মেয়র, মানে নতুন একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে, মিস্টার শওকত হোসেন সরকার। এই শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। উনি অনেকদিন ধরে 2013 সালে যখন গাজীপুর হয়, সিটি কর্পোরেশন হয়, তার আগে তিনি ওই এলাকার যে কাশিমপুর ইউনিয়ন আছে একটা, সেই কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এই পদে তার বাবাও চেয়ারম্যান ছিলেন, গিয়াসউদ্দিন সরকার। তার চাচা সোহরাবুদ্দিন সরকার, তিনিও চেয়ারম্যান ছিলেন। এমনকি তার দাদা জাবেদ আলী সরকার, তিনিও এখানকার চেয়ারম্যান ছিলেন। তো উনি অনেকদিন ধরে চেয়ারম্যান ছিলেন কাশিমপুর ইউনিয়নে। এবার উনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন। এখানে কিন্তু আগে, মানে আওয়ামী লীগ আমলের শেষ দিকে জাহাঙ্গীর আলম ছিলেন মেয়র। যাই হোক, তারপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বললেই কিন্তু আমরা বুঝি যে সেরেনা হায়াত আইভি, উনি এখানকার মেয়র ছিলেন। এই সেরেনা হায়াত আইভির কাছে 2016 সালে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে এখানে মেয়র বিএনপির হয়ে প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন খান, এবং তখন তিনি 78,900 ভোটে হেরে গেছিলেন। সেই হারা লোকটাকে এবার নারায়ণগঞ্জের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়র হিসেবে তো নয়, মেয়র হয় না আপনারা, এটা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং উনি এমনিতেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। সিলেট সিটি কর্পোরেশনের কথা ধরেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরীকে। এই আব্দুল কাইয়ুম চৌধুরী কিন্তু একসময় সাবেক অর্থমন্ত্রী ছিলেন, যে সাইফুর রহমান সাহেব ওনার রাজনৈতিক সচিব ছিলেন। কিন্তু উনি এইবার সিলেট 3 আসন থেকে মনোনয়ন চেয়েছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কিন্তু তিনি মনোনয়ন পায়নি। এই আসলে মনোনয়ন পেয়েছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আমি মালিক। তো উনাকে নির্বাচন দেওয়া হওয়ার পর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সিলেট জেলার যতগুলি সংসদীয় আসন আছে, সবগুলি আসনের যারা নাকি প্রার্থী, তাদের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করার জন্য। উনি কাজটা ভালোভাবে করেছেন, এবং হয়তো তারই পুরস্কার হিসেবে ওনাকে সিলেটের এখন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তো মোটামুটি আমরা দেখলাম যে সব জায়গায় একদম দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। কেন? সরকার ইচ্ছা করলে পারে, কিন্তু এই কাজটা কি ভালো হলো? আপনি তো নির্বাচন দিবেন, আপনি অনির্বাচিত ব্যক্তিকে দিলেন কেন? যদি প্রশাসকে নিয়োগ করতে হয়, তাহলে তো সরকারি লোককে প্রশাসক নিয়োগ করেন। যেখানে সবসময় আমরা দেখে এসেছি ট্র্যাডিশন, যে একজন অতিরিক্ত সচিবকে প্রশাসক নিয়োগ করা হয়, তিনি মেয়রের মতো কাজ করেন। আপনি তো অনেকদিন ওয়েট করেছি আমরা। আর আপনি যাকে দিলেন, তিনিও তো আগামী যখন নির্বাচন হবে, তখন তো নির্বাচনে অংশ নেবেন। সেই নির্বাচনে উনি হারতেও পারেন। ধরা যাক হাইপোথেটিক্যালি আপনি নির্বাচন দিলেন, সবাই জিততে পারলো না, কেউ না কেউ হেরে গেল। যে হেরে গেল সে তাহলে মেয়র হওয়ার যোগ্য না। মানে অন্তত পক্ষে ওই এলাকার যার নাকি জনগণ আছে, ভোটার আছে, তারা মনে করছে যে এই লোকটা মেয়র হওয়ার যোগ্য না, কাজে তাকে ভোট দিলাম না। যে মেয়র হওয়ার যোগ্য না তাকে আপনি প্রশাসক বানালেন কেন? প্রশাসক আর মেয়র কিন্তু মোটামুটি ভার্চুয়ালি একই কাজ করেন, একই ধরনের ক্ষমতা তারা ভোগ করেন। তো যিনি মেয়র হওয়ার যোগ্য নয় বলে জনগণ রায় দিল, তাকে আপনি আগে প্রশাসকটা বানালেন কেন? তাকে পুরস্কার দেওয়ার জন্য। এই পুরস্কারটা আপনাকে দিতে পারেন। সিটি কর্পোরেশন তো বিএনপি প্রপার্টি না, এটা মাথায় রাখতে হবে। এই সিটি কর্পোরেশনগুলো কি বিএনপি প্রপার্টি না? বিএনপিকে জনগণ দায়িত্ব দিয়েছে সরকার পরিচালনার জন্য, এবং সরকার পরিচালনার ক্ষেত্রে এই যে সিদ্ধান্তটা, এটা কি ভালো কোনো সিদ্ধান্ত হলো? এটা কি একদম নিরপেক্ষ কোনো সিদ্ধান্ত হয়েছে? কেন এটা করলেন আপনারা? আমরা কিন্তু বিএনপিকে অন্যরকম ভাবছি এখন।
আমরা শুরু থেকেই বলছি যে বিএনপি আমাদের গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আচরণ করছে না, তারা অন্যরকম একটা সবার জন্য সরকার, সবার হয়ে নিরপেক্ষ আচরণ করার চেষ্টা করতেছে। আমরা সেটা প্রশংসা করছি। অন্তত 7-10টা দিন আমাদেরকে দেন প্রশংসা করার জন্য, আমাদের এই সুযোগটা আপনারা নিয়ে নেবেন। এরকম এত দলীয় সিদ্ধান্ত এর আগে কোনো দলীয় সরকারও নেয় নাই, এর আগে কোনো সরকার এরকম ভাবে সিদ্ধান্ত নেয় নাই। আওয়ামী লীগ আমরা দেখি নাই যে এইভাবে 6-7টা সিটি কর্পোরেশনে নিজের দলের লোককে প্রশাসক বানাই দিতে দেখিনি এর আগে, এবার দেখলাম। তাহলে বিএনপি কি আওয়ামী লীগের সঙ্গে কম্পিটিশনের নামছে? যে দলীয় কাকে বলে কত প্রকার কি কি আসর দেখাই দেয় নাকি? এটা কি মানে এটা তো আপনার প্রপার্টি না রে ভাই, এটা তো মাথায় রাখতে হবে। তো আপনি এটা কি কি করতেছেন আপনারা? ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনাকে আমি খুবই সেন্সিবল লোক মনে করতাম। মাঝখানে ওনার এলাকায় আওয়ামী লীগের লোকজনদের কি কি বলছেন যে এখানকার সবার মামলা তুলে নেওয়া হবে, এগুলো দেখে একটু মনটা খারাপ হয়েছিল যে বুড়া হয়েছেন, বয়স হয়েছে, এলোমেলো আচরণ কেন করছেন? ওনার এই আচরণটা তো আমার কাছে আরো ভয়ঙ্কর লাগতেছে। আমরা তো এই আচরণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। প্রিয় দর্শক, আমি আশা করব এ ধরনের আচরণ করার থেকে বিএনপি বিরত থাকবেন এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিন। আপনারা মাত্রই এত ল্যান্ডস্লাইড একটা ভিক্টরি পেয়েছেন, তো ওখানে আপনাদের আত্মবিশ্বাস নাই কেন? খুবই খারাপ কথা।